আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে থেকে যা আমি এক্সট্রা টাইম পাবো তা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024 সালে যারা তোমরা পরীক্ষার্থী আছো তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটানোর জন্য এসেছি। দেখো, আজকের সেশনে আমি তোমাদেরকে বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সার ধরবো। ইচ্ছা গেলে যদি তুমি আনসার দিতে চাও আনসার দিতে পারো, যদি না দিতে চাও তাহলে আনসারটা কি করো, শুনে নাও, তোমার মাথায় সেটা সেভ হয়ে যাবে। এখন আর মাত্র কয়েকদিন বাকি। এই কয়েকদিনে যদি আমরা ম্যারাথন ক্লাস করতে পারি, আমরা যদি কোশ্চেন আনসার সেশন করতে পারি, তাহলে আমাদের স্যাট এবং ম্যাট সমস্তটাই রেডি হয়ে যাবে। ম্যাটের ক্লাস দেখতে পাচ্ছ পিছনে বোর্ড আছে, বোর্ডে আমি এসে করিয়ে দেবো। স্যাটের ক্লাস করাতে গেলে তোমাদেরকে অত পিডিএফ আমি প্রোভাইড করতে পারছি না, কারণ অতটা সময় পাচ্ছি না। কোশ্চেন আনসার পর্বে আসবো। দেখো, তোমাদেরকে অপশানটা বলছি, উচ্চারণটা স্পষ্ট করার চেষ্টা করব। আশা করছি তোমরা সেই প্রস্তুতি তোমাদের কাজে লাগবে। যারা কোশ্চেন আনসারটা শুনলে কিন্তু উত্তরটা দিতে পারলে না, তারা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের উত্তরটা বলে দেব। যারা পারলে তাদের কটি সঠিক উত্তর হলো সেটা কমেন্টে জানিও, এবং প্রত্যেকটা কোশ্চেন করার সঙ্গে সঙ্গে কমেন্টে কি করো, আমি যেন কোশ্চেনটা বললাম অ্যান্সারটা কমেন্টে দাও, দিয়ে শেষে তুমি মিলিয়ে নাও তোমার কটি সঠিক উত্তর হয়েছে, কত পেলে তুমি, এবং টোটালটা অবশ্যই কমেন্টে জানিও। আমি লাইভে আসব তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? এছাড়াও পুরনো দেখো 200-র উপর ভিডিও দেওয়া আছে। পুরনো মানে অটোমেটিক আপলোড করা আছে, আগে থেকে প্লেলিস্ট তৈরি করা আছে, 200+ ভিডিও আছে, দেখে নাও। তোমার ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন প্রস্তুতিতে সেই ভিডিওগুলো খুবই সাহায্য করবে। প্লেলিস্টের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব, ঠিক আছে? চলো, আশা করছি তোমাদেরকে একধার থেকে যদি কোশ্চেন আনসার পর্ব আমি করাতে পারি তোমাদের সুবিধা হবে। শুধু ইতিহাস নয়, ভূগোল নয়, দুটো বিজ্ঞান সহ অঙ্ক সহ কোশ্চেন আনসারে আসবো। এছাড়াও তোমাদের ম্যাথ অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টেও আমি আসবো। একটু সময় দাও, সময় লাগবে, কারণ অতটা সময় পাই না, যতটা সময় পাচ্ছি তোমাদের সঙ্গে কাটানোর চেষ্টা করব। চলে আসি প্রথম প্রশ্ন, রঘুবংশম কাব্যের রচয়িতা কে? তোমরা প্রত্যেকেই জানো হয়তো রঘুবংশম কাব্যের রচয়িতা। তাড়াতাড়ি কমেন্টে লেখো, সময় দিচ্ছি, তুমি উত্তরটা লিখে নাও। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে কালিদাস, অর্থাৎ রঘুবংশম কাব্যের রচয়িতা হলো কালিদাস। নেক্সট প্রশ্ন, কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি, আশা করছি তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? লিখে ফেলো। তোমরা চাইবে স্যার অপশান দিতে, না আমি অপশান দিতে চাইছি না। অপশান দিয়ে পিডিএফ দিয়ে বেশ কিছু কোশ্চেন আনসার সহ ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখতে চাইলে নিচে দেখো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লেলিস্টে, সেইখানে তুমি গিয়ে দেখে নাও, ঠিক আছে? এখানে শোনো, তোমার কাজে লাগবে। যদি তোমার জানা থাকে অবশ্যই লেখো, অর্থশাস্ত্রর রচয়িতাকে। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো কৌটিল্য। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, আইনি আকবরী, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে, সেটা সঠিক উত্তরটা তুমি লিখে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হলো আবুল ফজল। তাহলে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? না আবুল ফজল। তারপরে প্রশ্ন দেখো, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটা দেখো ডেসক্রিপশনে গিয়ে লিখে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হলো সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। পরিষ্কার, 4টি কোশ্চেন করলাম, আরও একবার রিভিশন করে নাও ঝটঝট করে। যারা শুনলে তারা রিভিশনে এবার তো পারবে, এবার পড়া উচিত। চলো, প্রথম প্রশ্ন করেছিলাম রঘুবংশম কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কি? না রঘুবংশম কাব্যের, লিখেছো একদম সঠিক, আশা করছি তুমি দিয়েছো। রঘুবংশম কাব্যের রচয়িতা হলো কালিদাস। তারপরে জিজ্ঞেস করেছিলাম অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র লেখা হচ্ছে কৌটিল্যের। তারপরে জিজ্ঞেস করেছিলাম
আইনি আকবরী গ্রন্থটা কার লেখা? আইনি আকবরী গ্রন্থটা আবুল ফজলের লেখা। আশা করছি তোমরা মনে রাখতে পারবে। নেক্সট জিজ্ঞেস করেছিলাম সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর কি দিতে পারলে? একদম সঠিক আশা করছি তুমি দিয়েছো। সেন বংশের প্রতিষ্ঠাতা হলো কে? না সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? না সামন্ত সেন। আশা করছি তোমার মাথায় প্রশ্ন উত্তরগুলো গেঁথে যাবে। গঙ্গাইকোল চোল কার উপাধি? আশা করছি তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারবে। দেখো কমেন্টে যাও, গিয়ে উত্তরটা লিখে ফেলো। তুমি সঠিক উত্তর দিয়েছো। গঙ্গাইকোল চোল হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। কে? না গঙ্গাইকোল চোল বলা হয় প্রথম রাজেন্দ্র চোলকে। এবার বলো চোল রাজ্য কে প্রতিষ্ঠা করে? আশা করছি তুমি সঠিক উত্তর দেবে। সঠিক উত্তরটা দিয়ে দাও। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। তাহলে চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? না চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। পরিষ্কার? তাহলে মাথায় আশা করছি ঢুকে গেছে। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। তাহলে এখানে কি কি প্রশ্ন করলাম? সেন বংশ প্রতিষ্ঠা করে কে? সেন বংশ প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। পরিষ্কার? তারপরে প্রশ্ন করেছিলাম কি না গঙ্গাইকোল চোল কে উপাধি নেন? না প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোল চোল উপাধি নেন। এবার বলো লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? তাড়াতাড়ি উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? না বিক্রমপুর। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর। আগে জিজ্ঞেস করেছিলাম, তাদের উত্তর দাও তো। চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হ্যাঁ ঠিক, বিজয়ালয় প্রতিষ্ঠা করেন। চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিজয়ালয়। ঠিক আছে। এবার বলো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কি বললাম? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। যারা পারলে না শুনে নাও, আবার কোশ্চেনটা জিজ্ঞাসা করবো, পারবে কিনা দেখবো। নেক্সট বলো হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? না বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। মনে থাকবে তো? নেক্সট আমি আবার প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলো সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ কার উপাধি? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি। পরিষ্কার? এবার বলো হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? দেখো হর্ষচরিত মানে বুঝতে পারছো, তাহলে হর্ষবর্ধন লিখতে পারে না অন্য কেউ লিখবে? কার লেখা তাড়াতাড়ি লিখে দাও। আশা করছি তুমি সঠিক লিখেছো। হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। তাহলে হর্ষচরিত কার লেখা? না হর্ষচরিত বাণভট্টের লেখা। তাড়াতাড়ি তাহলে যে প্রশ্নগুলো আমি করালাম সেই প্রশ্নগুলোর উত্তর দাও। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? না হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন লিখলে। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তারপরে জিজ্ঞাসা করেছিলাম সকলোত্তর পথনাথ কার উপাধি? না হর্ষবর্ধনের উপাধি। তারপরে জিজ্ঞাসা করেছিলাম হর্ষচরিত কে লেখে? হর্ষচরিত লেখে হচ্ছে বাণভট্ট। পরিষ্কার তো? শশাঙ্কের রাজধানী জিজ্ঞাসা করেছিলাম। এবার বলো তো যারা শুনেছিলে বা যারা পেরেছিলে আরেকবার বলো শশাঙ্কের রাজধানী কোথায়? শশাঙ্কের রাজধানী একদম সঠিক উত্তর দিয়েছো আশা করছি। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। পরিষ্কার? তারপরে প্রশ্ন দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটা করে ফেলো। কোশ্চেন অ্যান্সার পর্ব আশা করছি তোমাকে অনেকটা বেশি প্রস্তুতি পথে নিয়ে যাবে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? না গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? না পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবার বলো কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? তাড়াতাড়ি বলে ফেলো। কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বরেন্দ্র অঞ্চলে। পরিষ্কার? নেক্সট কোশ্চেন দেখো দন্তি দুর্গ কোন বংশের রাজা ছিলেন? তাহলে কি জিজ্ঞাসা করলাম? না দন্তি দুর্গ কোন বংশের রাজা ছিলেন? উত্তরটা আশা করছি তুমি করে ফেলেছো। করে ফেলো তাড়াতাড়ি। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। দন্তি দুর্গ ছিল রাষ্ট্রকূট বংশের রাজা। পরিষ্কার? নেক্সট কোশ্চেন বলো ধর্মপালের পিতার নাম কি? ধর্মপালের পিতার নাম তাড়াতাড়ি করে ফেলো।
আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। ধর্মপালের পিতার নাম হলো গোপাল। ধর্মপালের পিতার নাম কি? গোপাল। আশা করছি কোশ্চেনগুলো আরেকবার রিভিশন করিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম কি? সঠিক উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। প্রথম খলিফার নাম হলো আবু বক্কর। তাহলে প্রথম খলিফার নাম কি? না আবু বক্কর। আবু বক্কর হলো প্রথম খলিফার নাম। নেক্সট বলো, বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। উটের দুধ আর খেজুর ছিল বেদুইনদের প্রধান খাদ্য। পরিষ্কার। এবার বলো, কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ, যে হিজরি অব্দ যেটা আছে সেই হিজরি অব্দ কত খ্রিস্টাব্দে থেকে গণনা শুরু হয়? আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারবে। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। না 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গোনা স্টার্ট হয়। এবার বলো, হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আশা করছি তোমার এই উত্তরটা সঠিক হয়েছে। নেক্সট আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছি। বলো, চোল রাজাদের রাজধানী, চোল রাজাদের রাজধানী কোন জায়গায় ছিল? ঠিক আছে, অর্থাৎ কোন স্থানে চোল রাজাদের রাজধানী গড়ে উঠেছিল? তাড়াতাড়ি উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। চোল রাজাদের রাজধানী ছিল কোথায়? না থাঞ্জাভুর বা তাঞ্জোর। থাঞ্জাভুর বা তাঞ্জোরে চোল রাজাদের রাজধানী ছিল। পরিষ্কার। এবার তোমাদেরকে রিভিশন যাব। রিভিশনে কটা কোশ্চেনের আনসার সঠিক দিতে পারছো সেটা আমাকে বলবে। তাড়াতাড়ি বলে দাও। রঘুবংশম কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তরটা দিতে পারছো? বলো, রঘুবংশম কাব্যের রচয়িতাকে? নিজেকে দাও, কমেন্টে গিয়ে লিখে দাও। রঘুবংশম কাব্যের রচয়িতাকে হলো? রঘুবংশম কাব্যের রচয়িতাকে? প্রয়োজনে ভিডিওটা স্টপ করো, করে লেখো রঘুবংশম কাব্যের রচয়িতাকে। পারলে? আশা করছি তুমি পেরেছো। রঘুবংশম কাব্যের যে রচয়িতা তিনি হলেন কালিদাস। তারপরে বলো, আইনি আকবরী গ্রন্থটা কার লেখা? আইনি আকবরী গ্রন্থটা কার লেখা? আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারছো। কমেন্টে গিয়ে লিখে দাও, আইনি আকবরী গ্রন্থটা কার লেখা? না আবুল ফজলের লেখা। অর্থশাস্ত্রের গ্রন্থটা কার লেখা? অর্থশাস্ত্রের গ্রন্থ হচ্ছে কার লেখা? তাড়াতাড়ি বলতে পারলে? অর্থশাস্ত্রের গ্রন্থটা কৌটিল্যের লেখা। তাড়াতাড়ি বলো, দন্তিদুর্গ কে ছিল? রিভিশন হয়ে যাবে। দন্তিদুর্গ কোন বংশের রাজা ছিল? হলো? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজা ছিল দন্তিদুর্গ। পরিষ্কার। তারপর বলো, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। কৈবর্ত বিদ্রোহ বরেন্দ্র অঞ্চলে হয়েছিল। কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? না বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। তারপরে বলো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা দিতে পারলে নিশ্চয়ই। সঠিক উত্তর কি বলো তো? না গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এবার বলো, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত লেখাটা কার? না হর্ষচরিত বাণভট্টের লেখা। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। বাণভট্ট কে ছিল? না হর্ষবর্ধনের সভাকবি ছিল। সকল উত্তর প্রথমনাথ কাকে বলা হয়? না হর্ষবর্ধনকে বলা হয়। পরিষ্কার। নেক্সট চলে আসি, শশাঙ্কের রাজধানী। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? না শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক আছে, আশা করছি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমাদের কমেন্টে লেখার জন্য একটা প্রশ্ন ছেড়ে গেলাম, কৈবর্ত বিদ্রোহের নেতাদের নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের একটি নেতা, দুটি নেতা বা তিনটি নেতার নাম যদি জানা থাকে, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম আশা করছি তুমি কমেন্টে ছেড়ে যাবে। সঠিক হলে আমি অবশ্যই তোমায় জানিয়ে দেবো। এবার হচ্ছে রাজা ভোজ। রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর আশা করছি তুমি দিতে পারবে। অপশন যদি চাইছো অপশন দিয়ে দিচ্ছি। রাষ্ট্রকূট বংশের, গুর্জর প্রতিহার বংশের। তাড়াতাড়ি এই দুটোর মধ্যে একটা করে ফেলো, কোনটা হবে? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের। ঠিক আছে, নেক্সট
সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মনে পড়ছে? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, পরিষ্কার। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল মনে পড়ছে? লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর, পরিষ্কার। নেক্সট জিজ্ঞাসা করেছিলাম চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। তারপর চোলদের রাজধানী কোথায় ছিল? চোলদের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর। তারপরে জিজ্ঞাসা করেছিলাম প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম কি ছিল? আবু বক্কর। স্যার এটা করে কি লাভ? আমাদের কাছে তো বই আছে, তোমাদের কাছে বই থাকলে তোমরা পড়ে নাও, ভিডিও শোনার দরকার নেই। আর যদি শুনে নাও তাহলে কানে ঢুকবে, কানে ঢুকলে মাথায় সেভ হয়ে যাবে, পরীক্ষার সময় অপশন পাবে, টুক করে মেরে দেবে। আশা করছি তোমার লাভ হবে। পরপর পরপর পরে আমি প্রিভিয়াস ইয়ার সহ তোমাদেরকে স্যাটের ভিডিওগুলো দিয়ে দেবো, ম্যাটের ভিডিও আনার চেষ্টা করব। নেক্সট কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ শুরু হয়? হিজরি অব্দ শুরু হয় 622 খ্রিস্টাব্দ থেকে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, বইয়েতে তো অনেক কোশ্চেন দেওয়া আছে, আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু বাছাই করা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, নাও করতে পারো, তোমার যেটা ইচ্ছা। কিন্তু এই তোমাদের চ্যানেলটা আর্টস উইথ এস এম স্যার চ্যানেল, আশা করছি তোমার পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা সাহায্য করবে। আর আমি তোমাদের সুব্রত স্যার, ইচ্ছা গেলে তোমার ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও কেমন লাগছে তোমাদের ক্লাসটা, পরিষ্কার। নেক্সট চলে যাই, তাড়াতাড়ি উত্তর দেবে। নেক্সট এবার নতুন কোশ্চেনে চলে যাই। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন দেহত্যাগ করেন? আশা করছি তুমি দিতে পারবে, সঠিক উত্তরটা কমেন্টে দিয়ে যাও। রাজা লক্ষণ সেন 1206 খ্রিস্টাব্দে মারা যান। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি 1206 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। এবার বলো তো তবকাত ই নাসিরি, তবকাত ই নাসিরি এই বইটা কে লেখে? তবকাত ই নাসিরি গ্রন্থটা কে লেখে? আশা করছি সঠিক উত্তরটা দিতে পারবে, চলো কমেন্টে সঠিক উত্তরটা দিয়ে দাও। তবকাত ই নাসিরি গ্রন্থটা কে লেখেন? না তবকাত ই নাসিরি গ্রন্থটা লেখেন কে? তাদের উত্তর দিলে মিনহাজ ই সিরাজ, মিনহাজ ই সিরাজের লেখা হলো তবকাত ই নাসিরি। আর একটা গ্রন্থ খুব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ শাহনামা, শাহনামা কাব্যটি কে লেখে? শাহনামা কাব্যটি কে লেখে? কমেন্টে উত্তরটা দিয়ে দাও। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। শাহনামা কাব্যটি লেখে কবি ফিরদৌসী, কবি ফিরদৌসী শাহনামা কাব্যটি লেখে। আচ্ছা বলো তো এখানে সঠিক উত্তর, যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মনে আছে? তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কমেন্টে গিয়ে লিখে দাও। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কার কার মধ্যে হয়েছিল? না তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কত খ্রিস্টাব্দে হয়েছিল মনে আছে কি? 1192 খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, নেক্সট বলো তরাইনের এই যুদ্ধটাতে কে পরাজিত হয়েছিল, কে হেরে গিয়েছিল জানো কি? না তরাইনের যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান উনি হেরে গিয়েছিলেন। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। কে দিল্লি সুলতানি শাসনটা প্রতিষ্ঠা করেছিল? দিল্লি সুলতানি শাসনটা কে প্রতিষ্ঠা করেছিল? আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। যদি না দিতে পারো প্রশ্নের উত্তরটা শুনে নাও, তোমার মাথায় সেভ হয়ে যাবে, পরীক্ষার সময় অপশন পেলে উত্তরটা দিতে পারবে। কে করেছিল? আশা করছি তুমি পারছো। দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। চলো এবার আমরা এই যে কটা প্রশ্ন করলাম সে কটা প্রশ্নের আনসার আরেকবার রিভিশন করে নিই। লক্ষণ সেন এবং বখতিয়ার খলজি, লক্ষণ সেন এবং বখতিয়ার খলজি একই সালে মারা গিয়েছিল। কত সালে মারা গিয়েছিল আমি রিভিশন করলাম, বলতে পারছো? কমেন্টে লেখো। 1206 খ্রিস্টাব্দে এরা দুজনে মারা গিয়েছিল। ঠিক আছে, তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম মিনহাজ ই সিরাজ কোন গ্রন্থটা লেখেন, বা উল্টো দিক থেকে জিজ্ঞাসা করলে তবকাত ই নাসিরি গ্রন্থটা কে লেখেন? না মিনহাজ ই সিরাজ লেখেন। তারপরে জিজ্ঞাসা করেছিলাম সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। শাহনামা কাব্যটা কার লেখা? না কবি ফিরদৌসীর লেখা শাহনামা কাব্য। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিল এবং 1192
খ্রিস্টাব্দে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পরিষ্কার? আশা করছি তোমাদের অনেকটা লাভ হলো। নেক্সট চলে আসি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারবে। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? সঠিক উত্তরটা আশা করছি তোমরা পেরেছো। সুলতান মাহমুদ গজনির সুলতান ছিলেন। আজকের যে ক্লাসটা হলো এই ক্লাস থেকে একদম ছোট্ট কটি 10টি কোশ্চেন নিয়ে তোমাদের এক্সাম নেবো। আজকে সন্ধ্যেবেলার দিকে যদি আমি সময় পাই তাহলে সন্ধ্যেবেলার দিকে আমি আপলোড করব। কটায় আপলোড করব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেবো। নিচে দেখো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তুমি জয়েন হয়ে যাও। এই ক্লাস থেকে কি শিখলে, যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেটা তোমার মাথায় রইলো কি রইলো না, তার জন্য একটা টেস্ট দরকার, একটা মক টেস্ট দরকার। মাত্র 10টি কোশ্চেন নিয়ে একটি সেট তৈরি করে দেবো। সেই সেটটা আজকে সন্ধ্যেবেলার দিকে আমি আপলোড করব। কটায় আপলোড করব হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। ইচ্ছা গেলে নিচে দেখো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তুমি জয়েন হয়ে যাও। এবং আশা করছি তোমার ওই কোশ্চেন আনসারগুলো যদি তুমি সবটায় 10-এ 10 পাও তাহলে তুমি অবশ্যই এই চ্যাপ্টার তোমার রেডি হয়ে যাবে। নেক্সট দিন আমি অন্য ভিডিও নিয়ে আসবো অন্য চ্যাপ্টার রেডি করতে। ঠিক আছে? তোমাদের যা সময় আছে, এখন অনেকটা সময় আছে, রেডি হয়ে যাবে। যদিও একটা অসুবিধা, কিন্তু সেটাতে সুবিধা করে নিতে হবে যে তোমাদের ক্লাস 8-এর পরীক্ষাটা ঢুকে যাচ্ছে অ্যানুয়ালি, মানে যেটা 3rd ইউনিট, 3rd সামেটিভ। ঠিক আছে? কিন্তু সেই পড়াগুলো তো স্যাটের বাইরে নয়, তাই অবশ্যই এইটাও ভালো রেজাল্ট করো, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষাটাও পাস করে নাও।